সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের সরকার এবং সংস্থা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। আসিয়ান অঞ্চলের ভবিষ্যৎ গড়তে নিজস্ব কর্মপন্থা নির্ধারণের তাগিদ। Group of countries moving forward, very confident steps. Future looks very bright. I've been raising in Bangladesh, and I want to share it with also ASEAN countries. We should create our own way of what we see as a development, as a future of our countries, and so on. সমালোচনার মুখে ভ্যাট ট্যাক্স নিয়ে পিছু হটল এনবিআর। ওষুধ, মোবাইল ফোন, ইন্টারনেট এবং রেস্তোরাঁয় বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার। বাজার নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল গম আমদানির সিদ্ধান্ত। ভবিষ্যৎ বিবেচনায় মজুদ বাড়ানোর দিকে নজর দেয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে দ্রুত ভোট চাই বিএনপি। স্থানীয় নয়, সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বরিশালে মতবিনিময় সভায় জানালেন কমিশনার। সাতক্ষীরা শ্যামনগরে 144 ধারা ভঙ্গ করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। হবিগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘাতে ঝরল প্রবাসীর প্রাণ। 4 দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান। 5 ঘন্টার অবস্থানে যানজটে ভোগান্তি। সচিবের আশ্বাসে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আন্দোলন স্থগিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে বাধা নেই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদন খারিজ। এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। এছাড়াও রাতে বাংলাদেশে আরও থাকছে। রোম থেকে ফেরা বিমানের ফ্লাইটে বোমার উড়ো খবরে শাহজালালে দিনভর আতঙ্ক। 2 ঘন্টার তল্লাশিতে মেলেনি কিছুই নিরাপদ যাত্রীরা। 11টা বাজে কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। তারপরে যে নাম্বারে ফোন দিয়েছিল নাম্বারও বন্ধ আছে। এখানে এসে জানছে, ফ্লাইটে কেউ জানছে না, নামায় পরে জানা হয়েছে। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক। শিরোনামগুলো দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অনুকরণ বন্ধ করে নতুন কর্মপন্থা নির্ধারণের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি। আসিয়ান ফ্রেমওয়ার্কে এর উল্লেখও থাকতে হবে। তরুণদের সামনে নিয়ে আসার ব্যাপারেও জোর দেন ডক্টর ইউনুস। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে একটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে ছিলেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীও। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আসিয়ান অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অন্ধ অনুকরণ বর্জন করে নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে। গড়ে তুলতে হবে ভিন্ন এক সমাজ। সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি। আর আসিয়ান ফ্রেমওয়ার্কে তার উল্লেখ থাকার ব্যাপারেও জোর দেন প্রধান উপদেষ্টা। What kind of future that we see for ourselves as a region, as a country? Do we follow the same footsteps that the West has done as a success and same development paradigm that we have learned? And I'm always saying, no, that's not the way we should do. We should create our own way of what we see as a development, as a future of our countries, and so on. The whole idea of social entrepreneurship comes how to create an economy based on social entrepreneurship. প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের সামনে আনার ব্যাপারে জোর দেন। বলেন, কর্মমুখী সমাজের বদলে উদ্যোক্তা কার্যক্রমমুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই, কারণ তারাই নিত্য নতুন আইডিয়া সমাজের সামনে উপস্থাপন করবে। তাই তাদের সামনে নিয়ে আসতে হবে, যেটি বর্তমানে বাংলাদেশে হচ্ছে। Allowing the young people to take lead. This we have coming from Bangladesh, coming from the uprising of the young people from Bangladesh is very strong right now with us. They can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. ভিন্ন একটি সমাজ গড়ে তুলতে সামাজিক ব্যবসা তহবিল ব্যবহারের পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে মানুষ উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিতে পারে।
Creativity and entrepreneurship is built into the society. So we should not go away from that and follow this job-oriented society. The whole thing will be entrepreneurship-oriented society. Social business funds can be created so that the funds can be available to the young people. We go to the educational institution to prepare ourselves to become entrepreneur. বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ানভুক্ত অঞ্চল থেকেই ক্ষুদ্র ঋণের সূচনা ঘটেছিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ। এদিকে সুইজারল্যান্ডে 4 দিনের সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব, বেলজিয়ামের রাজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ সব ব্যক্তিদের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। আর ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হয় ডক্টর ইউনূসকে। দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিনে দেশটিতে ব্যস্ত সময় পার করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়া ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চিফ ক্রিস্টিন লেগার্ডের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় যোগ দেন তিনি। সাইডলাইনে জার্মানির ফেডারেল চ্যান্সেলরি প্রধান এবং বিশেষ কার্যক্রম বিষয়ক ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিডের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সাথেও আলাদা মতবিনিময় করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রেস সচিব। UNHCR হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপো গ্র্যান্ডি আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। ফাইন্যান্সিয়াল টাইমসের একটা মিটিং ছিল। সাইডলাইনের এসব বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজকে অনেকগুলো মিটিং, 15-16টার মতো মিটিং। আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাভোসে অনেক বড় বড় সিইও আসেন যারা বিভিন্ন দেশের বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন। তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। এছাড়াও আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক হয় দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নেওয়ার আমন্ত্রণ পান প্রধান উপদেষ্টা, যেটি অনুষ্ঠিত হবে 11 থেকে 13 ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকারের 3 তরুণ উপদেষ্টাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ। সমালোচনার মুখে কিছুটা পিছু হটল এনবিআর। ওষুধ, মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা একই সাথে রেস্তোরাঁয় কমানো হলো শুল্ক কর। জারি করা হয়েছে অধ্যাদেশ। হঠাৎ করেই চলতি মাসের শুরুতে শতাধিক পণ্য এবং সেবায় শুল্ক কর বাড়িয়ে দেয় রাজস্ব বোর্ড। গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ঢালাও শুল্ক কর বৃদ্ধির পর শুরু হয় আন্দোলন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, অটোমোবাইল সহ নানা খাত থেকে তৈরি হয় চাপ। 12 দিনের মাথায় অবস্থান থেকে কিছুটা সরে এসেছে এনবিআর। বিকেলে ফের অধ্যাদেশ জারি করে কয়েকটি পণ্যে শুল্ক কর আগের জায়গায় এনেছে নিয়ন্ত্রক সংস্থা। ঔষধ শিল্পের ওপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার এতদিন ছিল 2.4%, বাড়িয়ে করা হয় 3%। সেই জায়গা থেকে সরে এসেছে এনবিআর। এদিকে রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে করা হয় 15%। ক্ষোভে ফুঁসে উঠে মালিক সমিতি। পর্যালোচনা করে তারকা হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে এনবিআর। তবে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডারে ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। আমরা টিকে থাকতে চাই। বেসিক্যালি আমরা চাই বিজনেসটা নরমাল হওয়ার আগ পর্যন্ত যেন সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের ওপর ভ্যাট 5% বাড়িয়ে করা হয়েছে 15%। তবে মালিকদের আন্দোলনের চাপে তা আগের জায়গায় নেওয়া হয়েছে। আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আমরা ইম্পোর্ট করতে পারছি না। আমাদের ডলার সংকট, আমাদের বিদেশ থেকে বিভিন্ন গাড়ির রিকন্ডিশন পার্টস, তারপর বডি পার্টস, রিকন্ডিশন ইঞ্জিন, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অলরেডি হ্যাং হয়ে আছে বিষয়গুলো। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে সম্পূরক শুল্ক 3% বৃদ্ধি করে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে তা প্রত্যাহার করা হয়। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট তুলে নেওয়া হয়েছে। তবে নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণন সেবায় ভ্যাটের হার 15% থেকে হ্রাস করে 10% নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড। ভ্যাট আপনার কত ইনসিডেন্সের পর আপনি একটু দেখেন ভালো করে। আমরা যেগুলো বাড়িয়েছি
এই যে চশমার ভ্যাট বাড়ে, চশমা 125 টাকাতে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? তার ওখান থেকে 15 টাকা বাড়বে। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। এক কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার বাদে। তো এইরকম যদি থাকে, অ্যাটিটিউড থাকে, তবে তো ডিফিকাল্ট। এখনও প্রায় 100টি পণ্য এবং সেবায় ভোক্তাদের গুনতে হবে বাড়তি শুল্ক কর। ধীরে ধীরে বাড়ছে নানান পণ্যের দাম। কন্টিনিউয়াসলি সরবরাহটা। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। উৎপাদন থেকে অন্যদিকে বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল এবং গম আমদানি করছে সরকার। খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটি সভা শেষে খাদ্য উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন। দাবি করেন চালের দামের অস্থিরতা কমেছে, তবে দাম আরও কমলে ভালো হতো। আর অর্থ উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ বিবেচনা করে চাল এবং গমের মজুদে গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যের মজুদ কম, বাড়ছে দাম, এমন পরিস্থিতি বিবেচনা করে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বিশেষ সভা। আলোচনা হয় সার্বিক খাদ্য ও বাজার পরিস্থিতি নিয়ে। ঘাটতি বিবেচনায় জোর দেয়া হয় আমদানির উপর। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে 8,82,000 মেট্রিক টন চাল আর গম মজুদ আছে 3,41,000 টন। এ অবস্থায় আরও 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার। এর মধ্যে চাল প্রায় 7 লাখ আর গম 3 লাখ টন। ভারত, পাকিস্তান, মিয়ানমার, ভিয়েতনাম ও রাশিয়া থেকে এসব খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। এতে চালের আমদানি খরচ পড়বে প্রতি কেজিতে 60 টাকার মতো। হাউসে ঘাটতি হয়েছে, আমনও ঘাটতি হয়েছে। চাল এবং গম দিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইন। আমরা যেমন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে, পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকে দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা আনার জন্য ইয়ে করব। আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটা রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা জানি, কিন্তু গুদামজাত যেটা আছে ঘুরছে সেগুলো আমরা দেখেছি যে স্টক ভালো। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা। চাল সহ নিত্যপণ্যের দাম বাড়তি থাকলেও দুই উপদেষ্টাই বাজার নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। মোটা যে চালটা, স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকা থেকে হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনাদের একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। উপদেষ্টারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ জাতির সাথে বারবার বেইমানি করেছে, তাই আগামী নির্বাচনে অংশ নিতে হলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে তার প্রমাণ দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অন্য এক আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। আর নজরুল ইসলাম খানের মতে, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সম্পন্ন করেই ভোট আয়োজন করতে হবে। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজাকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনো স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। দলটি যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে খেলাফত মজলিস। বৈঠক শেষে ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার জরুরি সেটা শেষ করে অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত। সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। ভোটের বাইরে অন্য কিছু করতে গেলেই জনমনে সন্দেহ দেখা দেবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে,
তারা কি কি করতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক, সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কাম্য নয়, তাই আবারও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির অন্যতম এই নেতা। জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন না, কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন, তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের পর জনসাধারণ নতুন স্বপ্ন দেখতে শিখেছে। সামনের দিনগুলোতে যেন তরুণ প্রজন্ম ব্যর্থ না হয়, এজন্য সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনায় যোগ দেন তিনি। আহতদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, তাদের লড়াই আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। সারা দেশে স্কুল কলেজে তারুণ্যের উৎসব করা হবে বলে ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। 144 ধারা ভঙ্গ করে সাতক্ষীরা শ্যামনগরে সংঘর্ষে জড়ালো বিএনপির দুই পক্ষ, আহত অন্তত 4 জন। বিকেলে পৌরসভার ইসমাইলপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা এবং পৌর বিএনপির নতুন কমিটি ঘিরে বেশ কদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। আজ সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক সুলাইমান কবির বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশ ডাকলে তাতে বাধা হয়ে দাঁড়ায় একই কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদের কর্মী সমর্থকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত পৌর এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে তো উপেক্ষা করেই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বিএনপির নেতাকর্মী সহ আহত হয় পথচারী এবং আনসার সদস্য। তবে ঘটনাস্থলে থাকা সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় বলবৎ থাকবে 144 ধারা। 3:30 থেকে শুরু করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা অবৈধ বল প্রয়োগ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে যদি একই সঙ্গে 5 বা ততোধিক মানুষ চলাফেরা করে তাহলে সেইটা নিবৃত থাকবে। এদিকে হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। বিকেলে সদর উপজেলার কানলি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল বিরোধ। দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলাও চলমান। পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। উদ্ধার করা হয় বেশ কয়েকটি পেট্রোল বোমা এবং দেশীয় অস্ত্র। পরে ফরিদ মিয়া পক্ষের প্রবাসী কাজী দীপুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। টানা 5 ঘন্টা অবরোধের পর যান চলাচল শুরু হয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। অন্যদিকে গ্রামীণ ফেব্রিক্স কারখানায় শ্রমিকদের লাগিয়ে দেয়া আগুনও নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বন্ধ কারখানা শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং যাত্রীবাহী বাস সহ 2টি যানবাহনে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা গাজীপুরের গ্রামীণ ফেব্রিক্স কারখানার ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। 5 ঘন্টার অবরোধে চরম ভোগান্তি পোহাতে হয় সড়কে চলাচলকারীদের। ম্যাথসের কেন্দ্রীয় সমন্বয়ক জানান 7 দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। 4 দফা দাবিতে সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট ম্যাথসের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে 5 ঘন্টা চলে শিক্ষার্থীদের অবরোধ। তারা জানান দীর্ঘদিন ধরে দাবি তুলে ধরা হলেও তা নজরে নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় 4টি দাবি তুলে ধরেন তারা। হাজার হাজার বেকার রয়েছে, কর্মসংস্থান রয়েছে, সেখানে আমাদেরকে ইউজ না করে নন মেডিকেল পার্সন ইউজ করতেছে। আমরা চাই অনিত বিলম্বে আমাদের এই নিয়োগ দেওয়া হোক। আমি বিএমডিসি রেজিস্ট্রেশন ধুইয়া কি পানি খাবো? আজকে 12 বছর নিয়োগ নাই। আমি পড়াশোনা শেষ করেছি আজকে 10 বছর হলো, অথচ 10 বছরের ভিতর আমি একটাও নিয়োগ পাই নাই। আপনার গ্রামে, আপনার উপজেলা, আপনার ইউনিয়নে কয়টা গ্রাজুয়েট ডাক্তার আছে? ওই জায়গায় কারা চিকিৎসা দিচ্ছে? ওই জায়গায় চিকিৎসা দেওয়ার মতো কি কেউ আছে? আন্দোলনের কারণে শাহবাগের সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। রাস্তায় অনেক জ্যাম, অনেক দুর্ভোগ হইতেছে, জনগণ অনেক কষ্ট করতেছে। বিএমপি কোন, আমলি কোন, আর হইল ছাত্ররা কোন, সবে একেবারে কেউ জনগণের চিন্তা করে না। এই যে হাজার হাজার গাড়ি আটকে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নাই, লোক নাই, একটা গাড়ি কিভাবে যাইব, কোনো ডিসিপ্লিন নাই। হয়তো বা এরা সমাবেশ করতেছে, একটা সাইড করে করুক। বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফিরে ম্যাথসের কেন্দ্রীয় সমন্বয়ক জানান 7 দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা। অল্প সময়ের ভিতরেই আমাদের তারা দাবি বাস্তবায়ন করবেন। 7 দিনের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়, আমরা সারা বাংলাদেশকে একত্রিত করে ঢাকা টু লং মার্চে আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়া থেকে কর্ম প্রক্রিয়া চূড়ান্ত হলে বাংলাদেশে আটকে পড়া কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ রুহুল আমিন। চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী তিনি। এর আগে গত বছর সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা কারওয়ান বাজারে অবস্থান নেন। পরে পুলিশি বাধার মুখে প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করেন তারা। সকাল থেকেই কারওয়ান বাজার মোড়ে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের অবস্থান। আন্দোলনকারীদের অভিযোগ, মালয়েশিয়া যেতে ভিসা সহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। তবে টিকিট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেননি সে দেশে। দাবি 20 ফেব্রুয়ারির মধ্যে সবাইকে মালয়েশিয়া পাঠাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ই ভিসা আর ম্যান পাওয়ার যাদের কি হয়েছে উভয়কে আমাদের মালয়েশিয়া পাঠাতে হবে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখের ভিতরে আমাদের পাঠাতে হবে। কষ্ট করে ঋণ করে টাকা দিয়েছি 5 থেকে 6 লক্ষ টাকা। আমাদের কাছে 1 মাস 2 মাস 3 মাস সময় নিচ্ছে, কিন্তু আমাদের তো দিন যাচ্ছে না। আত্মীয় স্বজন আমাদের খোঁজখবর নেয় না। আমরা ফোন দিলে আত্মীয় স্বজন আমাদের ফোন রিসিভ করে না, হয়তো ভাবে যে ওরা টাকা যাচ্ছে। নিশ্চিত একটা ডেট যে কবে যাইতে পারবো এরকম একটা নিশ্চয়তা আমাদের দিচ্ছে না। তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায়, তাদের প্রতিনিধির মাধ্যমে এই অনুরোধটি করেছে। কারওয়ান বাজারে অবস্থানের কিছুক্ষণ পরই পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। পরে সংশ্লিষ্টদের আশ্বাসে সাময়িকভাবে রাস্তা ছেড়ে দেন। সময় চাইতে 2 ঘন্টার জন্য, তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো। এই সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন, কর্মপ্রক্রিয়া চূড়ান্ত করে এপ্রিল থেকেই কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। এরই মধ্যে 81% কর্মীকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত 2-1 দিন আগের ডেটা অনুযায়ী 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে। এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। আশ্বাস পেয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন বুকে নিয়ে ঘরে ফিরে গেছেন আন্দোলনকারীরা। প্রত্যাশা, কথা রাখবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে তাকে মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেওয়া হয়। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোনো বাধা নেই বলছেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার আন্দোলন দমনে জুলাই আগস্টে দেশ জুড়েই এমন হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগ যুবলীগের গুলিতে প্রাণ হারায় প্রায় 2000 ছাত্র শ্রমিক দিনমজুর। আওয়ামী সরকারের পতনের পর এসব হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার কার্যক্রম। তবে এই ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গত 20 ডিসেম্বর আবেদন করেন গুম এবং গণহত্যায় গ্রেফতার এনটিএমসির সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। দুই পক্ষের শুনানি শেষে এ আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে বিগত 16 বছরে সংঘটিত গুম খুনের বিচারও সম্ভব এই ট্রাইব্যুনালে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। গুমের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আইনে যেহেতু ছিল, সুতরাং গুমের বিচার আগের আইন দিয়েই করা সম্ভব ছিল। তারপরে অধিকতর ক্লারিটির জন্য এই শব্দটা পরে যুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়, এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন শুনানির সুযোগ নেই ট্রাইব্যুনালের, সাংবিধানিক আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। আমি এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, বিদেশে বসে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য প্রচার না করারও অনুরোধ জানান তিনি ক্রমাগত বলে যাচ্ছেন এটা যে তদন্তকে প্রভাবিত করার যে অপচেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিমানের মধ্যে রয়েছে 34 কেজি ওজনের বোমা। এমন একটি উড়ো খবর ঘিরে তুলকালাম কাণ্ড শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের ডিউটি অফিসারের ফোনে পাকিস্তানি একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় সেই বার্তা। ইতালি রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের ফ্লাইট ঘিরে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালায় যৌথ বাহিনী এবং বোম ডিসপোজাল ইউনিট। হঠাৎ এক বেনামি মেসেজ, হুমকি দেয়া হলো ইতালি থেকে ঢাকার পথে বিমানের BG356 ফ্লাইটে আছে বোমা, যার বিস্ফোরণ হবে বিমানটি ঢাকায় পৌঁছানোর পরপর। ছড়িয়ে পড়ে আতঙ্ক, বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা। এমন পরিস্থিতির মধ্যেই সকাল 9:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সাথে সাথেই নামিয়ে আনা হয় যাত্রীদের, চলে তল্লাশি। এরপর দীর্ঘ 4.5 ঘন্টার অপেক্ষা। বাইরে আতঙ্কিত যাত্রীদের স্বজনেরা। 11টা বাজে কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। তারপর ওই যে নাম্বারে ফোন দিছিল, নাম্বারও বন্ধ আছে। এখানে এসে জানছে, ফ্লাইটে কেউ জানছে না, নামায় পরে জানা হয়েছে। এদিকে ভেতরে তখন চলছে বিমান, যাত্রী ও সবার ব্যাগেজ তল্লাশি। অবশেষে দুপুর 2টা থেকে একে একে বেরিয়ে আসেন তারা। জানান, বোমার বিষয়ে কিছুই জানতেন না। আনসার, বিডিআর, আর্মি, আদার সব কিছু মিলিয়ে দিলে দেখা গেছে কিনা টোটালি অনেক লোক। তখন আমাদের বিমানবালা যারা আছে তারা শান্তশিষ্ট করে বললো যে আমাদের এখানে বিশেষ সমস্যা, আপনারা কোনো লাগেজ, হ্যান্ড লাগেজ কোনো কিছু ধরতে পারবেন না, ওনারা আসবে আপনাদের নিয়ে যাবে। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক। আতঙ্কিত এরকম সিচুয়েশন তো যে কেউ আতঙ্কিত হতে পারে। আর আমার লাইফে ফার্স্ট টাইম, আমি প্রায় 10-11 বছর পর আসছি বাংলাদেশে, তো এরকম কখনো ফেস করি নাই। পরে সকাল 10:30টায় ফ্লাইটের ভেতরে প্রবেশ করে বোম ডিসপোজাল ইউনিট। 12:30 পর্যন্ত তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি।
যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার, যে হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজটা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশন। পাকিস্তানি একটি নম্বর থেকে ভোরে এপিবিএন এর হোয়াটসঅ্যাপ নম্বরে 34 কেজি বিস্ফোরক আসছে ওই বিমানে, এমন একটি মেসেজ আসে। বেবিচক চেয়ারম্যান জানান ওই নম্বরের সাথে তাদের চ্যাটও হয়েছে। বোমা বহনকারী দুটি লাগেজের নমুনা ছবিও পাঠানো হয় ওপাশ থেকে। এই ধরনের লাগেজ হতে পারে, এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে। বেবিচক চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে খবর দেওয়া সে ব্যক্তিকে হুমকিদাতা নয়, বলছেন তথ্যদাতা। উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কিভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না, উনি তথ্য দিয়েছেন। বিমানটি মঙ্গলবার রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট থেকে 250 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা। যারা খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। পুলিশ এবং র্যাবের নতুন পোশাক বিতর্ক এড়িয়ে উপদেষ্টা বলেন, শুধু পোশাক নয়, পরিবর্তন আনতে হবে মন মানসিকতায়। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে। এরকম যে মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন যে আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিব। সংবাদটা দিয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। জিয়াবাদ বা মুজিববাদ নামে দেশে কোনো আদর্শিক বিভাজন চায় না নাগরিক কমিটি। সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না। রাজধানীর রূপায়ণ সেন্টারে রাজনৈতিক বক্তৃতামালা সিরিজ 3 1974 সালে দুর্ভিক্ষ, বাংলাদেশের রাজনীতি এবং উন্নয়ন পন্থায় প্রভাব নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। নাসির উদ্দিন বলেন, 71 থেকে 75-এর অন্ধকার যুগের সব তথ্য গোপন রাখা হয়েছিল, কিন্তু আগামী প্রজন্মের কাছে সত্য তুলে ধরতে হবে। এদেশে বিভাজনের রাজনীতি চলবে না, দেশের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। অনুষ্ঠানে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাওমি হুসাইন বলেন, ইতিহাসের পাতায় 74-এর দুর্ভিক্ষের জন্য শেখ মুজিবুর রহমানকে দোষারোপ করা হলেও তিনি মানুষের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তখন আন্তর্জাতিক সম্প্রদায় তাকে সহযোগিতা করেনি। দুর্ভিক্ষের জন্য অনেকেই শেখ মুজিবকে দায়ী করতে চান। নিশ্চিতভাবেই আওয়ামী লীগ সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তবে এইটাও স্পষ্ট যে তিনি চেষ্টা করেছিলেন, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের জন্য ভিক্ষা করতে গিয়েছিলেন। আদর্শিক যে বিভাজন বাংলাদেশে রয়েছে সেই বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। বিভিন্ন জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশ শুধু একটি বিষয় বসেছি, এটা হলো বাংলাদেশের জনগণ। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ইস্যুতে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দল। দুপুরে সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। বলেন, আগামী নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তি মুক্ত হতে হবে। সাধারণ মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে, যারা যোগ্য এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে এমন নেতৃত্বই প্রার্থী হওয়া উচিত বলেও মনে করেন শিক্ষার্থীরা। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আগামী নির্বাচনে ইউএনডিপির সহায়তা চান। স্বাধীন সম্পাদকীয় নীতিমালা তৈরি, গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা এবং সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম সংস্কার কমিশনকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। পাশাপাশি ক্যাবল অপারেটরদের কাছ থেকে প্রাপ্য অংশ বুঝে নেয়ার বিষয়টিও তুলে ধরেছেন তারা। বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন বিজেসি নেতৃবৃন্দ। বৈঠক শেষে জানানো হয়, প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রণয়ন করলে গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নিশ্চিত করা। বিজেসি জানায়, সম্প্রচার কর্মীদের বেতন ভাতার জন্য কোনো নীতিমালা নেই, সেই অর্থ সংস্থানের নিশ্চয়তা তৈরির কৌশল সংস্কার কমিশনের রিপোর্টে থাকবে, এমনটাই প্রত্যাশা করে বিজেসি। বৈঠকে বিজেসি চেয়ারম্যান রেজাউনুল হকের নেতৃত্বে 4 সদস্য উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য শুনে কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশন।
আন্তর্জাতিক ভারতে ট্রেনে আগুন লেগেছে এমন গুজব থেকে আতঙ্কে লাফিয়ে পড়ে বিপরীত দিক থেকে আসা অন্য ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে 11 জনের। বুধবার স্থানীয় সময় বিকেলে মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় বার্তা সংস্থা জানায়, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা আগুন লেগেছে মনে করে ট্রেনের জরুরি শেকল টানে। আতঙ্কিত হয়ে অনেকেই বাইরে লাফ দিলে পাশের লাইনে বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।